একদিন আমার চেম্বারে একটা অদ্ভুত মেয়ে আসলো। মেয়েটার নাম রুমি। সে এসে আমাকে বলল, আমি আমার স্বামীকে ডিভোর্স দিতে চাই। আমি ওকে বললাম, কী কারণে আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিতে চান? মেয়েটি বলল, আমার স্বামী পুরুষত্বহীন। আমি পুরুষত্বহীন বলছি কেন? ও তো আসলেই পুরুষ নয়। আমি তাকে বললাম, জলদি কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। আজকাল অনেক রকম চিকিৎসা আছে, সঠিক সময়ে চিকিৎসা করালে অনেক সময় সুস্থ হয়ে যায়। সে আমাকে বলল, একটা মেয়ে যখন সন্তান জন্ম দিতে অক্ষম হয়, তখন শ্বশুর বাড়ির লোক কিংবা স্বামী কেউ আর অপেক্ষা করে না, মেয়েটিকে ডিভোর্স দিয়ে দেয়। সেই কারণে আমি একই পন্থা অবলম্বন করছি। আমি তাকে বললাম, আপনার স্বামীর কোনো মেডিকেল রিপোর্ট আপনার কাছে আছে? মেয়েটি বলল, নেই, আমার শাশুড়ি লুকিয়ে রেখেছে। যদিও চুরি করে আমি দেখে ফেলেছি। মোবাইলে ছবি তুলে রাখতে চেয়েছিলাম। আমার স্বামী চলে আসাতে সম্ভব হয়নি। তখন আমি তাকে বললাম, আপনি আমা আপনি আপনার স্বামী দুজন মিলে আমার চেম্বারে আসুন, আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। এই কথা বলে মেয়েটিকে আমি সেদিনকার মতো বিদায় করে দিলাম। এরপর 6 মাস পার হয়ে গেল। হঠাৎ একদিন ছুটির দিনে আমার ডোরবেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি রুমি দাঁড়িয়ে আছে, এলোমেলো, বেশ আলোথালো কেশ। আমাকে সালাম দিয়ে বলল, আপু ভালো আছেন? আমি ওকে বললাম, তুমি ঠিক আছো তো? ও আমাকে বলল, আপু আমি একদম ঠিক আছি। আজকে আমি আপনাকে এক বৃহন্নলতার ডিভোর্সের গল্প শোনাতে এসেছি। আমি ওকে আমার চেম্বারে নিয়ে আসলাম। আমি রাবিয়া চৌধুরী, লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে এসে অসহায় বঞ্চিত নারীদের নিয়ে কাজ করছি আর ওদের অধিকার আদায়ে লড়াই করে যাচ্ছি। অন্তঃপর রুমির কাছে ওর গল্পটা শুনতে চাইলাম। ওকে দেখে আমার খুব বিধ্বস্ত মনে হলো। ও ওর গল্প বলা শুরু করলো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে রুমি। ওদের 5 সদস্যের সংসার ছিল। বাবা সরকারি অফিসের কেরানি, খুব সৎ লোক ছিলেন। বেতনই ছিল ওনার একমাত্র সম্বল। রুমি একটা সরকারি কলেজ থেকে মার্কেটিংয়ের উপর মাস্টার্স করেছে। রুমির বড় ভাই রায়হান একটা প্রাইভেট ভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করে। রুমির বাবা দেশের জমি বিক্রি করে ছেলেটাকে মানুষ করে। এর মাঝে ওর ভাইয়ের একটা চাকরি হয়, প্রবেশন পিরিয়ড 3 মাস। এই সময় ওর ভাইকে অফিস কর্তৃপক্ষ 15,000 টাকা বেতন দেয়। রুমির বাবা রুমিকে বিয়ে দিতে চায়, যদিও রুমি আগে চাকরি করতে চেয়েছিল। রুমি কিন্তু রুমির বাবার ইচ্ছে রুমির বিয়েটা আগে হোক, পরে না হয় চাকরি করা যাবে। হঠাৎ ওদের সংসারের ছাদটা ভেঙে পড়ে। রুমির বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। কিছুদিন রুমি বিয়ের ব্যাপারটা শোকের বাড়িতে চাপা পড়ে থাকে। এর মাঝে রুমির ভাইয়ের কানাডায় একটা স্কলারশিপের ব্যবস্থা হয়ে যায়। 5 বছরের পিএইচডি কোর্স নিয়ে রাশেদ কানাডায় পাড়ি জমায়। এতে রুমির মা খুব খুশি হয়। শোকের মাঝেই কিছুটা আশার আলো দেখতে পায়। রুমিও বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস নিতে থাকে। ওর ছোট বোনটা তখনও স্টুডেন্ট। ওর বাবার পেনশনের টাকা, ভাইয়ের পাঠানো 20,000 টাকা আর কোচিং সেন্টার থেকে কিছু আয় দিয়ে কোনো রকমে ওর মা সংসার চালিয়ে নেয়। এভাবে ওদের পরিবারে 2 বছর সময় পার হয়ে যায়। রুমির বয়সটাও বাড়তে থাকে। মা আয়েশা বেগম রুমির বিয়ে নিয়ে খুব তোড়জোড় শুরু করে। রুমির বয়স এখন 28 বছর। ও একটু হেলদি, এই কারণে সবাই ভাবে ওর বয়স অনেক বেশি। রুমি আমাকে বলল, জানেন আপু, আমি একটু মোটা। সরকারি কলেজ থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেছি। ছেলেপক্ষ আমাকে দেখতে এসে বলে, মেয়ের বয়স অনেক বেশি, পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করিনি, ওর তো ক্যারিয়ার হবে না। অথচ ছেলের মাথায় চুল কম, ছেলেও মোটা, হালকা ভুঁড়িও আছে, বেসরকারি ব্যাংকে অফিসার হিসেবে চাকরি করে। এসবে ছেলেপক্ষের কোনো সমস্যা নেই, যত সমস্যা মেয়েদের বেলায়। ছেলে আমার থেকে 7-8 বছরের বড়, এতেও সমস্যা নাই। আমার কেন বিয়ে হতে দেরি হলো? শারীরিক কোনো প্রবলেম আছে কি না? যত সব ফাউল প্রশ্ন করতে থাকে। এসব শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আর আমার মা মিডিয়া সেন্টারে টাকা দিয়ে ফতুর হয়ে যাচ্ছে। বাবা না থাকার কারণে আত্মীয় স্বজনও তাদের হাত সরিয়ে নেয়। এইভাবে রুমিদের দিনগুলো পার হতে থাকে। মেলবন্ধন নামে একটা মিডিয়া সেন্টার থেকে রুমির একটা বিয়ের প্রস্তাব আসে। রুমি ও রুমির মা দুজন মিলে মিডিয়া সেন্টারে চলে যায়। সেখানে ছেলের মা আর খালা রুমিকে দেখতে আসে। প্রথম দেখায় ওরা রুমিকে পছন্দ করে। রুমির খুব ভালো লাগে রুমিরও খুব ভালো লাগে, কারণ ওরা কোনো ফালতু প্রশ্ন রুমিকে করে না। ওখানেই রুমির মা আর ছেলের মা সিদ্ধান্ত নেয়, সামনের শুক্রবার ছেলে আর মেয়েকে একটা রেস্টুরেন্টে দেখা করিয়ে দেবে। ওখানে যদি ওরা দুজনকে পছন্দ করে, তাহলে ওরা বিয়ের সিদ্ধান্ত
সিদ্ধান্ত নেবে। ছেলেটার নাম আবির। সিদ্ধান্ত অনুযায়ী রুমি আর আবিরের দেখা হয়। আবির রুমিকে বলে, আমার মা যেহেতু আপনাকে পছন্দ করেছে, তাই আমারও আপনাকে পছন্দ। আপনাকে আমার কোনো জিজ্ঞাসা নাই। রুমিরও ছেলেটাকে ভালো লাগে। যেই ছেলে নিজের মাকে এত সম্মান দেয়, সে পৃথিবীর প্রতিটি নারীকে সম্মানিত করে। রুমির আরও ভালো লাগে। ওদের কোনো ডিমান্ড ছিল না। ভদ্রতা করে রুমির মা যা দিবে তাতেই ওরা খুশি থাকবে। ওদের একটা চাওয়া ছিল, কাবিন থেকে অনেক কম হতে হবে। ছেলেপক্ষ 1,01,000 ধার্য করে। এটা রুমির ভাই মেনে নিতে চায় না। কমপক্ষে 5 লক্ষ টাকা দেনমোহরে রুমির মাকে রাজি হতে বলে। অবশেষে অনেক দরবারে 2 লক্ষ টাকা দেনমোহরে 1 লক্ষ টাকা উসুলে বিয়ে হয়। একটা প্রাইভেট ভার্সিটিতে সরকারি রেজিস্ট্রার পদে চাকরি করে আবির। একটা প্রাইভেট ভার্সিটি থেকে আবির MBA পাশ করেছে। আবিরের বাবার নিজেদের ফ্ল্যাট আছে। আবিরের ছোট ভাই ডেভেলপারের ব্যবসা করে। এই ব্যবসাও আবিরের বাবার ছিল। বয়স হয়ে যাওয়াতে আবিরের ভাই সাব্বির ব্যবসা দেখাশোনা করে। 4 জনের ছোট সংসার। সব মিলিয়ে রুমির মা ছেলেটাকে পছন্দ করে। রুমির মার একটাই মেয়েটা যেন শ্বশুরবাড়িতে আদরে থাকে। আত্মীয় স্বজনের নানা রকম কটু কথায় আর রুমি একটু মোটা হয়ে যাওয়ায়, পাশাপাশি বয়স বাড়তে থাকায় মা রুমির বিয়েটা নিয়ে বেশ তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিল। রুমি আমাকে বলল, আপু, আপনি সমরেশ মজুমদারের সাতকহন পড়েছেন? আমি বললাম, হ্যাঁ পড়েছি। ও আমাকে আবারও বলল, আমার বয়স যখন 12 বছর তখন আমি সাতকহন পড়েছি। দীপাবলির চরিত্রটা আমাকে অনেক কাঁদিয়েছে। সেই সাথে বিয়ে সম্পর্কে আমার একটা ভিত্তিও তৈরি হয়েছে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে দীপাবলির সাথে কোথায় যেন আমার একটা মিল রয়েছে। রুমি আমাকে বলল, আপু, আপনি আমার গল্প শুনে বোর হচ্ছেন না তো? আমি বললাম, একদম না। ও আবারও শুরু করলো। প্রথম থেকেই আবিরদের অনেক কিছু অসঙ্গিত রুমির চোখে ধরা পড়তে লাগলো। ওরা বিয়ের আনুষ্ঠানিকতা করতে চায় নাই। তখন ছিল মে মাস। আবিরের মার কথা হচ্ছে এখন হচ্ছে অনেক গরম। ওনারা আকদ করিয়ে বউ উঠিয়ে নেবেন। পরে শীতকালে ডিসেম্বর মাসে উনি অনুষ্ঠান করবেন। ওনার এক ভাই বিদেশে থাকেন, তখন উনিও দেশে থাকবেন। যাই হোক, বিয়ের দিন ঘনিয়ে আসতে লাগলো আর রুমিও অস্বস্তি ভীতি বাড়তে লাগলো। ইতিমধ্যে বিয়ের কেনাকাটা শুরু হলো। রুমির মা রুমি আর আবিরকে সাথে নিয়ে শপিংয়ে বের হলেন। আবিরের বিয়ের পাঞ্জাবি কিনলো 8,000 টাকায় আর 15,000 টাকায় স্যুট কিনলো। আবিরের আংটি, ঘড়ি, জুতো সবই কেনা হলো। রুমিও আশা করছিল ওর হবু শাশুড়ি ওকে সাথে নিয়ে শপিং করবে, কিন্তু উনি তো করেননি। এই নিয়ে রুমির একটু দুঃখবোধ হলো। রুমির মা রুমিকে বলল, এসব ছোটোখাটো বিষয়ে মন খারাপ করিস না। দেখিস বিয়ের পর আবির তোকে খুব আদরে রাখবে। রুমি ভাবছে, হয়তো আমার ভবিষ্যতে জানে কপালের লিখন। রুমিদের আত্মীয় স্বজন আর ছেলেপক্ষ নিয়ে 150 মানুষ বিয়েতে আসবে। রুমির মা একটা রেস্টুরেন্টে বিয়ের আয়োজন করলো। সেদিন সকালে বাসায় কাবিন হবে। অতঃপর বিয়ের দিন চলে আসলো। কাজী সাহেব কবুল পড়ালেন। রুমি কবুল বলে উপস্থিত সবাইকে মৃদু হেসে সালাম দিল। এই মৃদু হাসাটার পরবর্তীতে রুমির জীবনে কাল হলো। এরপরে আবিরের মা বিয়ের শাড়ি গয়না রুমির মার হাতে তুলে দিল। ওরা চলে যাওয়ার পর আত্মীয় স্বজন বিয়ের শাড়ি গয়না দেখে অবাক হলো। এত সস্তা দামের বিয়ের শাড়ি! সর্বসাকুল্যে 3,000 টাকা দাম হবে। আর আর গয়না 1 ভরির মতো। গলার একটা চিক, সাথে কানের দুল, এর সাথে ইমিটেশনের চুড়ি। রুমির আত্মীয় স্বজন সবাই কানাঘোষা করতে লাগলো। বাপ মরা মেয়েটাকে ওর মা আস্থা করে ফেলছে, অথচ একটা টাকা প্রপোজাল কেউ আনেনি। সমালোচনার বেলায় সবাই এক পায়ে খাড়া। 20,000 টাকাও আবির দেয়নি। যাক, এর মধ্যে রুমি মায়ের কাছে টাকা নিয়ে ওর ছোট বোন রুম্মানের সাথে পার্লার থেকে বউ সেজে আসলো। রুমির বিয়ের শাড়ি গয়না দেখে রুম্মানেরও মনটা খারাপ হয়ে গেল। রুম্মান রুমিকে বলল, আপু, এরা মনে হয় তো ওকে ঠকাবে। রুমি বলল, না জেনে কারো সম্বন্ধে মন্দ কথা বলতে নেই। রাতে রেস্টুরেন্টে বিয়ের আয়োজন শুরু হলো। রুমির কাছে কেন যেন মনে হচ্ছিল ওরা খুব দায়সারাভাবে ছেলের বিয়ে দিচ্ছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে রুমি প্রথম আবিরের হাতে স্পর্শ করে চমকে উঠল। পুরুষের হাত এত নরম তুলতুলে হয় কিভাবে? ওর হাতে
ওর হাতে কোনো উষ্ণতা নেই। রুমি নিজেকে এই বলে সান্ত্বনা দিলে, বাবা মার আদুরে সন্তান, তাই হয়তো এরকম। রাত 11টা বাজে। রুমি আবিরের সাথে শ্বশুর বাড়িতে রওনা হলো। শাশুড়ি আগেই গেছেন। বউকে বরণ করে বাসর ঘরে নিয়ে বসলেন। বাসর খাটটা খুব সাদামাটাভাবে সাজানো হয়েছে। শাশুড়ি 2 গ্লাস দুধ আর ডালিমের শরবত দিয়ে গেল। রুমির একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ দরজার ছিটকিনি লাগানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘরে ঢুকেই আবির রুমিকে বলল, দেখো রুমি, আমার বয়স 36। জীবনের টকবকে ভাবটা এখন আর আমার মাঝে খুঁজে পাবে না। তোমার বয়স কম না, 30-এর কোটায় পৌঁছে গেছে। আর এটাও শুনে রাখো, আমি বাচ্চাও এই মুহূর্তে নিতে চাই না। তুমি কাপড় চেঞ্জ করে ফেলো। ওয়াশরুমে যাওয়ার আগে আমাকে দুধের গ্লাসটা এগিয়ে দাও। রুমি দুধের গ্লাস আবিরের হাতে দিয়ে দ্রুত ওয়াশরুমে গিয়ে অঝোর ধারায় চোখের পানি ঝরালো। তারপর ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে রুমি খাটের এক পাশে জড়সড় হয়ে শুয়ে পড়লো। মনে মনে রুমি ভাবলো, এ রাত নিয়ে কল্পনায় কত রোমান্টিক ছবি এঁকেছিল, আর বাস্তবে ওর জীবনে কি ঘটে গেল। পৃথিবীর প্রতিটা নারী সুখ আর সৌন্দর্যের বরণডালা নিয়ে একটি স্বপ্নের বাসর রাতের জন্য অপেক্ষা করে। অপেক্ষার কামনার মোহনীয় রাতটা দুঃখ কাটার যন্ত্রণায় ছটফট করতে করতে পার হয়ে গেল। পরদিন ভোরে রুমির ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে বারান্দায় বসেছিল। আবিরদের বাসাটা কলাবাগান, বশিরউদ্দিন রোডে। তখনও মহল্লাটা জেগে ওঠেনি। এমন সময় পিঠে কারো হাতের আলতো স্পর্শ অনুভব করলো। রুমি তাকিয়ে দেখে পেছনে আবির দাঁড়িয়ে আছে। আবির রুমিকে বলল, তোমার সাথে গত রাতে আমার ভালো করে কথা বলা উচিত ছিল। ক্লান্ত থাকার কারণে সেটা সম্ভব হয়নি। তুমি কি আমার উপর রাগ করেছো? রুমি বলল, তুমি কি রাগ করার মতো কিছু করেছ? আবির বলল, আসলে গত রাতটা আমাদের বাসর রাত ছিল। সবারই বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকে। আমি আসলে খুব ক্লান্ত ছিলাম। কি বলতে তোমাকে কি বলেছি তুমি মনে কষ্ট নিও না। রুমি মুখে কিছু বলল না। তবে আবিরের অ্যাপোলাইজ তে ওর কষ্টের পরিমাণটা একটু কমলো। আবির বলল, চলো, সবাই অপেক্ষা করছে, একসাথে নাস্তা করব। আবিরের সাথে রুমি ডাইনিং টেবিলে এসে বসলো। আবিরের মা বাবা ভাইয়ের সাথে রুমিও নাস্তা সেরে নিল। এমন সময় আবিরের বাসার অ্যাসিস্ট্যান্ট আবিরের মাকে বলল, খালাম্মা, আমার পাওনাটা বুঝিয়ে দেন, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। রুমি আবিরকে বলল, উনি চলে গেলে বাসার কাজ কে করবে? আবিরের মা বলল, আমরা 5 জন মানুষ, নিজের কাজ নিজেরাই করে নিব। রুমি কিছু বলল না, কিন্তু মনে মনে ভাবলো, সংসারে কত কাজ থাকে, বিশেষ করে বাথরুম ধোয়া আর ঘর মোছা। এই দুটো কাজ করতে রুমির একদম ভালো লাগে না। রুমির আবার ব্যাক পেইনের সমস্যা আছে। আবিরের মা রুমিকে বলল, আজকাল ভদ্রতার কোনো মূল্য নেই। আমার ছেলে দেখতে যেমন সুদর্শন, তেমনি অনেক ভালো একটা ছেলে। তাই তো কবুল বলার পর তোমার মুখে একগাল হাসি ছিল। আর আমার ছেলে কিছু চায়নি বলে তোমাদের বাসা থেকে কিছুই দিল না। রুমি মনে মনে আহত হলো, কিন্তু আবিরের মাকে বোঝাতে না দিয়ে বলল, আমি নিতে চাইনি। তবে আমার বিয়েতে গিফট হিসেবে একটা খাট, আলমারি আর ড্রেসিং টেবিল দেওয়া হয়েছে। আমার চাচারা দিয়েছে, আজকে মা পাঠিয়ে দেবে। সাথে সাথে আবিরের মার গলার স্বর বদলে গেল। আবিরের মা বলল, আমি তো জানি তোমাদের পরিবার অনেক ভদ্র পরিবার। রুমি শ্বশুর বাড়িতে ঢোকার পর থেকেই এবারের মানুষের আচরণে বারবার আহত হতে লাগলো। তাই শাশুড়িকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রুমি চলে আসলো। লাঞ্চের পর রুমিদের বাসা থেকে ফার্নিচারগুলো চলে আসলো। আবিরের বাসার সবার মুখে হাসি ধরে না। আবিরের মামারা 4 জন, আর মা খালা 2 বোন। ওর ছোট মামা বিশেষ কারণে বিয়েতে যেতে পারেনি, তাই মামিকে নিয়ে ওই সময় রুমির সাথে দেখা করতে ওদের বাসায় আসলো। আবিরের মা গর্ব করে বলল, তোমরা সবাই বলেছিলে আবিরকে নাকি কেউ মেয়ে দিবে না, দেখেছো, আমি ঠিক আমার আবিরের জন্য বউ নিয়ে এসেছি। আবিরের মামির মুখটা কালো হয়ে গেল। কৌশলে আবিরের মা রুমিকে চা বানাতে কিচেনে পাঠিয়ে দিল। কিচেন থেকে রুমি শুনতে পেল আবিরের মাকে বলছে, বুবু, তুমি জেদের বশবর্তী হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করলে। আবিরের মা বলল, ওরা স্বেচ্ছায় ওদের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়েছে। আবিরের মামা বলল, ওরা তো আবিরের বিষয়টা জানে না। আবিরের মা রেগে গিয়ে বলল, আমার সংসারে শান্তি নষ্ট না করে চা খেয়ে এখান থেকে বিদায় হও। জীবনের অনুষঙ্গ নিয়ে নাটক সিনেমা তৈরি হয়, কিন্তু কখনো জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নাটক সিনেমাকে হার মানিয়ে যায়।
পাড়া প্রতিবেশী, দূর সম্পর্কে আত্মীয় স্বজন বউ দেখতে এসে আবিরের মাকে বলে, আপা তোমার হ্যাংলা শুকনা পটকা ছেলের জন্য নাদুস নুদুস ফর্সা বউ পেয়েছ। তোমার বুবু তোমার বুবু বউ ভাগ্য কপাল। এ কথা শুনে আবিরের মা সগৌরবে হাসে। এর মাঝে রুমির বিবাহিত জীবনের মাসখানিক সময় পার হয়ে যায়। রুমি বুঝে ফেলে তার স্বামী আবির শারীরিকভাবে সক্ষম পুরুষ নন। সংসার হয়তো ওর একটা হবে, তবে স্বামী বলে যা বোঝায় তা ওর কপালে নেই। রুমি ওকে বোঝানোর চেষ্টা করে ওর ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আবির রুমির কথা মানতে চায় না। এদিকে আবিরের মা রুমির উপর দিন দিন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়। রুমিকে নিয়ে এসে আবিরের মা কৌশলে কাজের খালা বিদায় করে দিয়ে রুমির উপর সংসারের সমস্ত কাজ চাপিয়ে দেয়। তার উপর সেদিন খাবার টেবিলে রুমিকে বলে, তোমার মতো বিয়ের দিন তোমার মা তো বিয়ের দিন আমার ছেলেকে আস্ত খাসি দিতে পারেনি, আর তুমি তো বহাল তবিয়তে গান্ডি পিন্ডি গিলছো। যাক, তুমি আমার ছেলের বউ, তোমার হাতির খোরাক তো আমার ছেলেকেই বহন করতে হবে। তবে এখন খাওয়া দাওয়া কমিয়ে দাও। রুমি, তোমার তো বয়সও বেশি, তার উপর তুমি বেশ মোটা, তোমার তলপেট ভারী, বাচ্চা হতে সমস্যা হবে, তাই তুমি সবজি দিয়ে ভাত খাবে। তোমার জন্য আপাতত মাছ বা মাংসের বরাদ্দ নেই। আর আবিরেরও বেশি মাছ মাংস খাওয়ার দরকার নেই, ও মোটা হয়ে যাবে। বরং সাব্বিরের দরকার, ওর অনেক পরিশ্রম হয়। রুমি ওর শাশুড়িকে বলল, আপনার ছেলেরও খাওয়া উচিত, শারীরিকভাবে দুর্বল। অমনি আবিরের মা বলে উঠল, আমার ছেলের ভালো মন্দ আমি বুঝে নেব, তুমি আমাদের মা ছেলের মাঝখানে ঢুকবে না। বিয়ের আগে দুর্বল ছিল না, তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমার ছেলে দুর্বল হয়ে যাচ্ছে। রুমি অপমানের লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো। একবার রুমির মনে হলো ওর মাকে বলে দেওয়া উচিত, আপনার ছেলে তো অক্ষম। আবার আবিরের কথা ভেবেও নিজেকে সামলে নেয়। রুমি অবাক হয়ে আমাকে বলে, আপু, আমি ভাবি ওনার ছেলের সমস্যা কি উনি জানেন না? আমি জেনেও না জানার ভান করেন। হয়তো ধরেই নিয়েছেন ওনার ছেলে অসুস্থ হবে না, সুতরাং ওকে খাইয়ে লাভ নেই সুতরাং ওকে খাইয়ে লাভ নেই, শুধুই অন্যের ধ্বংস। আবিরের মা ওকে খাওয়ার খোঁটা দিল, অথচ এই এক মাসে রুমির ওজন 5 কেজি কমে গেছে। ও আমাকে বলল, আপু, সকালে আমাকে 2টো রুটি সাথে সবজি আর 1 কাপ লাল চা, দুপুরে সবজি ডাল আর ভাত ও ওনার মেপে দেওয়া মোটার ওসিলায় রাতেও 2টো রুটি আর অল্প একটু সবজি। এ বাড়িতে এটাই আমার বরাদ্দ। আমি রুমিকে জিজ্ঞাসা করি, আবির জানতো না ওর মা যে তোমার উপর টর্চার করে? রুমি বলল, ও কেমন যেন রোবটের মতো ছিল, সময় মতো খাওয়া, অফিসে যাওয়া আর ঘুমানো, এই ওর কাজ ছিল। সংসারের কোনো দিকে ওর খেয়াল ছিল না। আমি রুমিকে বললাম, তোমার স্বামী যে শারীরিকভাবে সক্ষম নয়, এটা তুমি তোমার মাকে জানাওনি? রুমি বলল, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, মা আমাকে 4 ভরি গয়না, ছেলের পোশাক, আংটি, ঘড়ি, খাওয়া দাওয়া সব মিলিয়ে আমার বিয়েতে 10 লক্ষ টাকা খরচ করেছেন। অনেক ধার দেনা করে মা টাকাটা জোগাড় করেছেন। এখন এই বিষয়টা মাকে জানালে মা অনেক আপসেট হয়ে পড়বে। মার প্রেশার ও কিডনি সমস্যা আছে। কিছুদিন আগে বাবাকে হারিয়েছি, মা ছাড়া আমাদের কেউ নেই। এসব কারণে মাকে জানানো হয়নি। মা জানতো আমি অনেক সুখে আছি, আমিও মুখ বুজে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি রুমিকে বললাম, তোমার শাশুড়ি এসব আচরণে তোমার স্বামী শ্বশুর কেউ প্রতিবাদ করতো না? রুমি বলল, আবির তো আমাকে আগেই বলেছে ও কোনোদিন ওর মার মুখের উপর কথা বলতে পারবে না, আর শ্বশুরও কিছু বলতে পারতো না, কারণ এই ফ্ল্যাটটা আমার নানা শ্বশুর আমার শাশুড়িকে দিয়েছে। তাই শ্বশুর কিছু বললে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিত। আমার শাশুড়ি কোনোদিন ওনার ছেলেদের দিয়ে কোনো কাজ করাননি। বাজার করা, বিল দেওয়া, কাপড় ইস্ত্রি, সংসারের এ ধরনের কাজগুলো আমার শ্বশুর করতো। আমি ঘরের যাবতীয় কাজগুলো করতাম, এমনকি ওনার হুকুম ছাড়া আমি ফ্যানও ছাড়তে পারতাম না। আমি মনে মনে ভাবি, এই পৃথিবীতে কত মানুষ সমাজে ভদ্রতার মুখোশ পরে বেড়ায়, কিন্তু সময়ের আবর্তে তাদের বিকৃত মানসিকতার চেহারা উন্মোচিত হয়। এই গুণে ধরা সমাজে নারীর উপর অত্যাচার আজও হয়ে যাচ্ছে। যতই আমরা নারী জাগরণ কিংবা নারী স্বাধীনতা বলে চিৎকার করি না কেন, প্রতিটি ঘরে কোনো কান পাতলে নারীর অত্যাচারের হাহাকার শোনা যায়। এক্ষেত্রে অনেক সময় নারীরাই নারীদেরকে অত্যাচার করে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো কিছু মেয়ে উশৃঙ্খল জীবনযাপন করে, তাদের সংখ্যা নেহায়েত খুব কম।
এই উপমহাদেশের মেয়েরা বিয়ে না করে তাদেরকে বিয়ে দেওয়া হয়। অনেক বাবা-মাই মেয়ে স্বাবলম্বী করতে যতটা গুরুত্ব দেওয়া উচিত, তার থেকে বিয়ে দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ মনে করে। রুমিকে দেখে আমার খুব মায়া হয়। সারাদিন সংসারে হাড়ভাঙা পরিশ্রম করে শারীরিক যন্ত্রণায় দগ্ধ হয়ে রাতটুকু পার হয়ে যায়। প্রকৃতিগতভাবে নারী-পুরুষ উভয়ের শারীরিক চাহিদা থাকে। সেক্ষেত্রে নারীরা তার যৌবনের লাগাম টেনে রাখতে পারে। আমি রুমিকে জিজ্ঞাসা করলাম, তুমি কখনো আবিরের এই সমস্যার কথা তোমার শাশুড়িকেও জানাওনি? রুমি বলল, না, আমার ওনাকে বলার সাহস হয়নি। তবে আকার ইঙ্গিতে আবিরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার ধারণা ছিল আবির যদি ডাক্তার দেখাতে রাজি হয় তাহলে শাশুড়িকে জানানোর দরকার নেই। শাশুড়ি জানলে এতে শুধু অশান্তি বাড়বে, বই কমবে না। এর মাঝে আমার পিরিয়ড হলো। আমার পিরিয়ডের কথা শুনে শাশুড়ি আমার মাকে ফোন দিয়ে বলল, আপনার মেয়ের মনে হয় কোনো সমস্যা আছে, ও তো কনসিভ করলো না। আমার মা বলল, কেবল তো ওদের বিয়ে 1 মাস হয়েছে, বাচ্চা হওয়ার সময় তো ফুরিয়ে যাচ্ছে না। শাশুড়ি বলল, আপনার মেয়ের তলপেট বেশ ভারী, বিচার বিবেচনা না করে আমার ছেলেকে চটজলদি বিয়ে দেওয়াটা ঠিক হলো না। যাক, যা হবার তা তো হয়ে গেছে। দেখি নাতির মুখ দেখার ভাগ্য আমার কপালে আছে কিনা কে জানে। বেআইন ফোনটা রাখলাম। আমি রুমিকে বললাম, উনি যদি ওনার ছেলের ত্রুটি গোপন করে তোমার সাথে বিয়ে দেয়, তাহলে উনি তো একটা ক্রাইম করেছে। তুমি যদি মেডিকেল রিপোর্ট জোগাড় করতে পারো তাহলে ওনার বিরুদ্ধে মামলা করা যেত। রুমি বলল, আপু, আমার মতো কিছু কিছু আমার অত কিছুর দরকার ছিল না। শুধু আবিরের কাছে ভালোবাসা চেয়েছিলাম, যে ভালোবাসা শুধু শরীর ছয়, সে ভালোবাসা নয়। সেই ভালোবাসায় চেয়েছিলাম যা শরীরকে ছাড়িয়ে আত্মাকে ছুঁয়ে দেয়। আমাদের যদি বাচ্চা না হতো, একটা বাচ্চা দত্তক নিতাম। সাব্বিরের বিয়ে দিলে তো ওর বাচ্চা হতো। ওর বাচ্চাই এদের নাতির স্বাদ মেটাতো। শুধু একটু ভালোবাসার জন্য মুখ বুজে সবটা সহ্য করতে চেয়েছি, কিন্তু শেষটা আর রক্ষা করতে পারলাম না, উগরে দিলাম। রুমির ঠিক মতো খাওয়া বিশ্রাম না হওয়ায় একদিন মাথা ঘুরে পড়ে গেল। ওই দিন ছুটির দিন, আবির বাসায় ছিল। রুমি জ্ঞান হারিয়ে ফেললো। সেন্স আসার পর আবিরের মা আবিরকে বলল, ওকে বাপের বাড়ি রেখে আয়, ওর অসুখের পেছনে টাকা খরচ করার মতো সস্তা টাকা আমার নেই। আবির মার কথা মতো রুমিকে রেডি হতে বলল। ওদের অবহেলায় রুমির খুব কান্না পাচ্ছিল। রুমি আবিরের দিকে তাকিয়ে ভাবলো, এই কিনা ওর স্বামী, সারাটা জীবন ওর সাথে রুমি কিভাবে কাটাবে। এই ভাবনায় রুমি শিউরে উঠল। অগত্যা আবিরের সাথে রুমি ওর বাপের বাড়ির দিকে রওনা হলো। রুমি আমাকে বলল, আপু, মানুষ যে এতটা নীচ হতে পারে তা আমার শাশুড়িকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আমি সেটেল ম্যারেজ করতে চেয়েছিলাম, কারণ আমার অনেক বান্ধবীকে দেখেছি বিয়ের আগের প্রেমিক বিয়ের পরে তথাকথিত স্বামী হয়ে যায়, নয়তো ভিলেন হয়। প্রেমিক আর কেউ থাকে না। তাই আমি বিয়ের পরে প্রেম করতে চেয়েছিলাম, অথচ আমার কপালে এই লেখা ছিল। আপু, আমি জীবনের এই জায়গাটায় দাঁড়িয়ে বুঝেছি, পৃথিবী ভালোভাবে বাঁচতে গেলে স্বামীর ভালোবাসা নয়, আর্থিক স্বাধীনতা বড় বেশি প্রয়োজন। কারণ বিপদে পড়লে ভালোবাসা নয়, টাকার দরকার সবচেয়ে বেশি হয়। মানুষকে বিশ্বাস করে ঠকে গেলে ভীষণ রকম কষ্ট অনুভব হয়, আর নিজেকে বোকা নির্বোধ মনে হয়। আমি ওর কষ্টগুলিকে হালকা করার জন্য বললাম, তুমি বিষয়টা এভাবে না দেখে অন্যভাবেও দেখতে পারো। ওরা আসলে আমার যোগ্য ছিল না, তাই তোমাকে মূল্যায়ন করার মতো সামর্থ্য ওদের নেই। তারপর আবির রুমিকে মায়ের কাছে নিয়ে যায়। রুমির মা রুমিকে দেখে চমকে উঠে বলে, তোর শরীর এত শুকিয়ে গেছে কেন? রুমি কিছু বলার আগে আবির বলে, আম্মা, রুমি এত ইদানিং ডায়েট শুরু করেছে। রুমি মাকে আর কিছু বলেনি, কারণ মাকে ওর জীবনের কষ্টের কথাগুলো জানাতে চায়নি। সেদিন দুপুরে মায়ের কাছে রুমি আর আবির লাঞ্চ করে হঠাৎ যাওয়াতে আয়োজনটা সাদামাটা ছিল। ওর মা বাজার করার সময় পায়নি। মুরগির মাংস, সবজি, ডাল, ইলিশ মাছ ভাজি, এই দিয়ে রুমি আর আবির দুপুরের লাঞ্চটা করে নেয়। রুমির মা এতদিন পর মেয়ে জামাইকে কাছে পেয়ে খুব খুশি হয়েছিল। রুমির মা আবিরকে বলে, বাবা আবির, আজকে রাতটা থেকে যাও, তুমি এতদিন পরে আসলে, রাতে একটু পোলাও রান্না করব। আবির বলল, মার কাছে অনুমতি নেওয়া হয়নি। রুমির মা বলল, ফোন করে বলে দাও যে তুমি আজ রাত্রে এখানেই থাকবে। আবির বলল, সেটা সম্ভব নয়। আর রুমি ওর মাকে বলল, ও যখন থাকতে চাইছে না, তুমি ওকে জোর করো না। কেন আমি আসলাম, এতে তুমি খুশি না?
আবির সেদিন চলে গেল। রুমিকে পেয়ে ওর মা বোন অনেক খুশি। রুমির মা ওকে বলল, হ্যাঁ রে রুমি, তোকে কি বেশি আদর করে, তোর শ্বশুর না শাশুড়ি? রুমিও মনের দুঃখ মনে চেপে বলে, দুজনই আমাকে খুব আদর করে। মা রুমিকে বলে, আর আবির তোকে যত্ন নেয়? রুমিও মাকে বলে, ও একটু মা ভক্ত ছেলে, তবে আমার খুব খেয়াল রাখে। ডায়েট করি বলে আমার উপর মাঝে মাঝে রেগে যায়। রুম্মান রুমিকে বলে, আপু, আমাদের কাছে কোনো কিছু লুকোচ্ছিস না তো? রুমির মা রেগে গিয়ে বলে, দেখ রুম্মান, কোনো অলক্ষণে কথা বলিস না। ও তো নিজ মুখে বলেছে ও খুব ভালো আছে। রুমির মা রুমিকে আবারও জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে রুমি, তোর ব্যাক পেনের সমস্যাটা আছে? তোর শাশুড়ি তো বেশ শক্ত সামর্থ্য, তোকে মনে হয় খুব বেশি কাজ করতে হয় না? রুমি বলে, হ্যাঁ, শাশুড়ি আমাকে খুব বেশি কাজ করতে দেন না। আসলে সত্যিটা রুমি মাকে বলতে পারলো না। শ্বশুর বাড়িতে ঘর মোছা, বাথরুম ধোয়া থেকে শুরু করে সব কাজই ওকে করতে হয়। আর রাতে সারা শরীরে ব্যথায় ছটফট করে কেটে যায়। ওর বিয়ে নিয়ে ওর মায়ের এখনও আত্মীয় স্বজনের কাছে লোন রয়েছে, কবে যে শোধ হবে ও জানে না। আর এক বিয়ে নিয়ে মিডিয়া সেন্টার থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কাছে এত কথা শুনতে হয়েছে। নানা রকম অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হয়েছে ও নিজেই চাচ্ছিল একটু মানিয়ে নিতে, আর পাশাপাশি চাকরির চেষ্টা চালিয়ে যাচ্ছিল। মিরপুর 1 নম্বরে একটু গলির ভিতরে জোনাকি রোডে 3 কাঠা জমির উপরে রুমিদের একতলা বাড়ি। বিয়ের আগে রুমি আর রুম্মান এক রুমেই থাকতো। আজ 3 মাস পর দুই বোন একসাথে শুয়েছে। রুম্মান রুমিকে দেখে কেমন সন্দেহ হয়। রুম্মান রুমিকে জিজ্ঞাসা করে, আপু তুই সুখী তো? রুমিও কথা ঘুরিয়ে উত্তর দেয়, রুম্মান, সুখ কাকে বলে জানিস? জানি না, কারণ সুখ আপেক্ষিক। কোটি টাকার মাঝেও সুখের সন্ধান পাওয়া যায় না। আমার অভাবের সংসারে সুখের নিবাস গড়ে তোলা যায়। অনেকে বলে ত্যাগের মাঝে কোনো সুখ নেই, কেউ আবার ত্যাগের মাঝে পরিপূর্ণ সুখ খুঁজে পায় যদি ভালোবাসার সঠিক মানুষটাকে সঙ্গে পায়। আমার কথা থাক, এখন তোর কথা বল। খুব ভালো করে লেখাপড়া কর। তুই তো এখন 3rd ইয়ারে। ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হতে আর 1 বছর লাগবে। চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবি। রুমি একসময় বুঝতে পারে রুম্মান ঘুমিয়ে পড়েছে। বিয়ের পর থেকেই রুমির চোখে ঘুম হারিয়ে গেছে। রুমি ভাবছে যে জায়গাটা নিজের নয়, সেখানে জোর করে থাকতে গেলে নিজেকে ছোট করতে হয়। ওর এই জীবন থেকে কিভাবে পরিত্রাণ পাবে ও কোনো কিছু বুঝে উঠতে পারছে না। এই কয়েকদিনে ও এতটুকু বুঝে গেছে, আবিরের ভালোবাসা ওর কপালে জুটবে না। ভালোবাসা এমন একটা অনুভব, সব সময় ওর অস্তিত্ব টের পাওয়া যায়। আবির আসলে একটা মেরুদণ্ডহীন প্রাণী। আধো ঘুম আধো জাগরণে কোনো রকমের রাতটা পার করে রুমির মা ও রুম্মান দুজনেই খেয়াল করে রুমি কেন যেন সারাদিন আনমনা হয়ে থাকে, গভীর ভাবনায় ডুবে থাকে। তাই রুম্মান মাকে বলে, আম্মু, যারার আম্মু বলেছিল আব্বুকে নিয়ে ওদের বাসায় বেড়াতে। যারা মেসেজ পাঠিয়েছে। রুমির মা অমত করে না। রুম্মান রুমিকে নিয়ে বিকালে যারাদের বাসাতে বেড়াতে যায়। যারা হচ্ছে রুম্মানের স্কুল ফ্রেন্ড। ওদের 2 পরিবারের বেশ আসা যাওয়া ছিল। যারার আম্মুর ইচ্ছা ছিল ওনার ছেলের বউ করে রুমিকে ঘরে তুলবে। যারার ভাই ইন্টার কমপ্লিট করে জার্মানিতে পড়তে চলে যায়। যারাদের আর্থিক অবস্থা রুমিদের থেকে অনেক ভালো। এই কারণে রুমির মার একটু অমত ছিল। ওদিকে জারার ভাই এক বিদেশিনীকে বিয়ে করে, যার ফলে 2 পরিবারের মধ্যে সম্পর্ক গড়ে উঠল না। রুম্মান রুমিকে নিয়ে জারাদের বাসায় পৌঁছে যায়। জারার মা রুমিকে দেখে অনেক খুশি হয়। অবাক হয়ে রুমিকে জিজ্ঞাসা করে, তুমি এত শুকিয়েছো কেন? রুমি বলে, ডায়েট করছি তো, তাই একটু শুকিয়েছি। জারার মা বলে, বেশি ডায়েট করো না, অসুস্থ হয়ে যাবে। সাংসারিক কিছু কথা বলে জারার মা ওদের গল্প করতে বলে কিচেনে চলে যায়। আবার জারার ভাই রায়হানও কদিন আগে আমেরিকা থেকে ছুটিতে বাংলাদেশে এসেছে। ওদের 2 পরিবারের আগেই জানাশোনা ছিল। এতদিন পর রুমিকে দেখে রায়হান চোখ ফিরাতে পারে না। রায়হান ভাবে, মেয়েটার মাঝে এত সৌন্দর্যের মাঝেও কোথায় যেন বেদনার ছায়া লুকিয়ে আছে। রুমিরও রায়হানকে আগেও ভালো লাগতো, এখনও ভালো লাগে। ওরা দুজনে বেশ আড্ডা দেয়। তারপর খাবার টেবিলে যারাদের বাসায় পাস্তা খেতে গিয়ে রুমি হঠাৎ বিষম খায়। আর রায়হান চটজলদি গ্লাসে পানি এগিয়ে দেয়। রুমির খুব ভালো লাগে, অথচ আবিরের কাছ থেকে এই সামান্য কেয়ারিংটুকু কখনো পায়নি। যাক, অনেকদিন পর রুমি
খুব সুন্দর একটা সময় পার করে। ওদিকে আবিরের মা ৭ দিন ধরে কাজ করতে করতে হাঁপিয়ে ওঠে। বিনা বেতনে পাওয়া কাজের মেয়ে হাতছাড়া করতে ওনার মন চায় না। বসে থেকে কুটকাচাল করে সময় কাটাতে ওনার ভালোই লাগে। অন্তঃপর রুমির মাকে ফোন দেয়। হ্যালো বিয়াইন, কেমন আছেন? আমার রুমি মা কেমন আছে? আপনার বিয়াই তো ওকে চোখে হারায়। আপনারাও ঘর খালি খালি আমারও ঘর খালি খালি লাগে। ওকে এখন পাঠিয়ে দিলেই হয় না? রুমির মা আনন্দে গদগদ হয়। মেয়ে শ্বশুর বাড়িতে এত আদর পায়। খুশিতে আবিরের মাকে বলে, ও তো এখন আপনাদের বাড়ির মেয়ে। আপনি যখন বলছেন ২-১ দিনের মধ্যে পাঠিয়ে দেব। রুমি আর রুম্মান আনন্দের আতিশয্যে বাড়ি ফিরে আসে। এমন সময় রুমির মা রুমিকে বলে, তোর শাশুড়ি ফোন দিয়েছিল। মারে, তোকে ওরা খুব ভালোবাসে, তাই আর থাকতে পারছে না, তোকে যেতে বলেছে। মায়ের কথা শুনে রুমির পূর্ণিমার আলোর মতো ঝলকানো চেহারাটা মেঘের আড়ালে লুকিয়ে গেল। রুমি শ্বশুরবাড়ি যাওয়ার কথা শুনে রুম্মানেরও মন খারাপ হয়ে গেল। এই কয়েকদিন আপুর সাথে খুব সুন্দর সময় কেটেছে। বাড়িটা আবার খালি হয়ে যাবে। রুম্মান ভেবেছিল আসিফের কথাটা এবার আপুকে জানিয়ে দেবে আর ওর সাথে পরিচয়টা করিয়ে দেবে। ওদের পাশ করে বের হতে আর বছর খানিক লাগবে। আসিফ বলেছিল পাশ করার সাথে সাথে বিয়ে করে ফেলবে। এদিকে রুমির মা একটা জিনিস খেয়াল করলেন, আবির এই কয়েকদিনে রুমিকে ফোন দেয়নি। ওদের নতুন বিয়ে হয়েছে, দিনের মধ্যে কতবার ফোন দেওয়ার কথা। ওনার টেনশন হচ্ছে। অবাক হয়ে ভাবতে লাগলেন সব ঠিক আছে তো। আবিরকে তো ফোন দিতে দেখলাম না। উনি রুমিকে জিজ্ঞাসা করলেন, রুমি তোর সাথে কি আবিরের ঝগড়া হয়েছে? রুমি বলে, কেন মা? ওর মা বলে ওকে তো ফোন দিতে দেখলাম না। রুমি বলে, মেসেঞ্জারে কথা হয় তাই ফোন দেয় না। রুমির মা নিশ্চিত হয়, আসলে ওনার পরিবারে মাথার উপরে ছাদ নাই, তাই খুব চিন্তা হয়। রুমির রুমির মা রুমিকে বলল, আজ ছুটির দিন, শুক্রবার, আবির তো বাসায় আছে, ওকে আসতে বল, দুপুরে খেয়ে তোকে নিয়ে যাবে। রুমি জানে আবির আসবে না, তাই মাকে বলে, মা ওর অনেক ব্যস্ততা আছে, আমি একাই চলে যাব। আর ওকে ডাকলে তোমার আবার বাজারে যেতে হবে, রান্নাও করতে হবে, তোমার শরীরের ওপর অনেক চাপ যাবে। এসব ঝামেলার দরকার নেই মা, তোমাকে সুস্থ থাকতে হবে, তুমি ছাড়া আমাদের তো কেউ নেই। রুমির মা আর কথা বাড়ালেন না, কিন্তু মনের মাঝে একটা অস্বস্তি রয়ে গেল। যাই হোক, প্রচণ্ড মন খারাপ নিয়ে রুমি বিকেলের দিকে রুম্মানকে নিয়ে শ্বশুরবাড়িতে রওনা হলো। রুম্মান রুমিকে বলে, আপু আর কটা দিন থেকে গেলে পারতে। রুমি বলে, কটা দিন না, আমি চিরজীবন তোদের সাথে থাকতে চাই। রুম্মান বলে, আপু তোমার কি বেশি মন খারাপ? রুমি নিজেকে সামলে নিয়ে বলে, আমার মন নিয়ে তোকে গবেষণা করতে হবে না। আমি এই কয়দিন খেয়াল করেছি তোর মোবাইলে টুংটাং করে সারা রাত মেসেজ আসে। আমি পাশে শুয়ে থাকি বলে হয়তো তুই রিপ্লাই দিস না, তবে নিজের অভিজ্ঞতায় বলি, আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করবি, তারপর বিয়ের কথা ভাববি। বিয়ের আগে সবার চোখে একটা রঙিন জীবনের ঠুলি পরানো থাকে, কিন্তু বিয়ের পর হঠাৎ ধেয়ে আসা সাইক্লোন ওই ঢুলি উড়ে যায়। মানুষ তখন চরম ব্যস্ততার জালে আটকা পড়ে ছটফট করে, আর সেখান থেকে উদ্ধার হতে অর্থের প্রয়োজন হয়। আর অর্থ থাকলে জীবনটা অনেক সুন্দর হয়। অর্থ দিয়ে অবস্থার প্রেক্ষিতে অনেক সময় ভালোবাসাও কেনা যায়। রাস্তায় অনেক জ্যাম থাকে। মাগরিবের সময় পার হয়ে যায়। রুমিকে ওর শ্বশুর বাড়িতে পৌঁছে দিয়ে রুম্মানও তাড়াতাড়ি বাড়ি চলে যায়। রুমিও রুম্মানকে বাসায় আসার জন্য জোর করেনি। রুমি জানে ওকে আজ হয়তো অনেক কিছুর মুখোমুখি হতে হবে, তাই এই সব নোংরা মুহূর্তগুলো রুম্মানের সামনে রুমি প্রকাশ করতে চায় না। তবে আজ নিজের মনকে শক্ত করে লড়াই করার মানসিকতা নিয়ে শ্বশুরবাড়িতে এসেছে। কারণ মানুষ শক্তের ভক্ত, নরমের জম। ও সহ্য করে বলে, দিন দিন ওরা অত্যাচারের মাত্রা বাড়িয়ে চলছে। আর ওরা ভেবে নিয়েছে রুমিকে যতটা কষ্ট দিবে ও ততটাই সহ্য করে নেবে। এতে শুধু ওর নিজের অবমূল্যায়ন হয়েছে। তাই এখন থেকে ওর উপর কোনো অন্যায় আর সহ্য করবে না। রুমি ডোরবেলটা বাজালো। ওর শাশুড়ি দরজা খুলে বলল, নবাবজাদের আসার সময় হয়েছে তাহলে? তা বাপের বাড়ি থেকে খালি হাতে আসা হয়েছে। রুমি বলে, আপনার ছেলে এবার কোথায় রাজপুত্তর যে তার জন্য আমার নজরানা আনতে হবে? ওর শাশুড়ি চিৎকার দিয়ে আবিরকে ডেকে বলে, দেখ বুবার মুখে কথা ফুটেছে, মুখে মুখে কেমন তর্ক করে। আবির বলে, যেমন মা তেমন মেয়ে।
রুমি আবিরের দিকে আঙুল তুলে বলে, আমার মাকে এখানে টেনে আনবে না। কারণ আমার মাকে যদি তুমি অপমান করো তাহলে তোমার মাকে অপমান করতে আমি এক মুহূর্ত ভাববো না। আবির বলে, কেন বলবো না? তোমার মা যখন আমাকে অসম্মান করলো তখন তোমার মুখ দিয়ে কথা বের হলো না? রুমি বলে, অসম্ভব, আমার মা তোমাকে কোনো অপমান করেনি, এমন মিথ্যা কথা বলো না, আল্লাহ পাক নারাজ হবে। আবির বলে, নতুন জামাই আসলে তাকে সমাদর করে খাওয়াতে হয়, তোমার মা তো সেটা করেনি, তখন আমি অপমানিত হইনি। রুমি বলে, মা তোমাকে থাকতে বলেছিল, তুমি রাজি হওনি, শুধু শুধু মাকে দোষারোপ করবে না। আবির বলল, ঘুরে এসে সবার সাথে বরং ভালো ব্যবহার করবে সেটা না করে তুমি স্বেচ্ছাচারিতা করছো। রুমি বলে, প্রতিবাদ করাটাকে যদি তোমাদের কাছে স্বেচ্ছাচারিতা মনে হয় তবে আমি তাই করছি, কারণ তোমাদের অত্যাচারে আমার পিঠ দেয়ালে ঠেকেছে, আমি যত সহ্য করেছি তোমাদের অত্যাচারের মাত্রা ততই বেড়ে গিয়েছে। এখন ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদ করা ছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। নিজেকে বাঁচিয়ে রাখার স্বার্থে প্রতিটা মানুষের স্বেচ্ছাচারিতা করার অধিকার রয়েছে। এমন সময় রুমির শ্বশুর বলে, ওর মা একটা কয়েনবাজ মহিলা, ছলচাতুরি করে একটা বাজা মেয়েকে তোর গলায় ঝুলিয়ে দিয়েছে। ওদের নাকি টাকা নাই, যার ছেলে বিদেশে থাকে তার আবার টাকার অভাব হয়। রুমি অবাক হয়ে ভাবে, শাশুড়ি এই কয়দিনে শ্বশুরের মাথা ভালোই ওয়াশ করেছে। রুমিও তাই কথায় ঝাঁজ মেখে বলে, কে আসলে সত্যিকারের বাজা? ডাক্তারের কাছে পরীক্ষা করলে জানা যাবে। চলেন, আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাব। আর আপনারা আপনার ছেলের অসুস্থতা লুকিয়ে বিয়ে বিয়ে দিয়ে আমার সাথে ক্রাইম করেছেন। ওর কথা শুনে আবিরের মার অবস্থা এমন হলো যেন জোকের মুখে চুন পড়লো। পুরো পাল্টি খেলো আবিরের মা। তারপর আবিরের বাবাকে বলল, তুমি এভাবে আমার বৌমাকে অপমান করতে পারো না, ওর বয়স কম, রক্ত গরম, তাই একটু উল্টা পাল্টা বলে ফেলছে, কিন্তু আমার আমার ঘরের লক্ষ্মী, ওর অসম্মান মানে আমার অসম্মান। যাও বৌমা, ফ্রেশ হয়ে একটু চা বানাও। রুমি খেয়াল করলো আবিরের লম্ফজম্ফ হঠাৎ বন্ধ হয়ে গেল। রুমিরও মনটাও একটু খারাপ হলো। ও ভাবছে, হয়তো একটু বেশি বলে ফেলেছে, আবির হয়তো ওর কথায় কষ্ট পেয়েছে। রুমি ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে সবার জন্য চা বানালো। এমন সময় সাব্বির অফিস থেকে চলে আসলো। রুমি সাব্বিরকে চা খেতে ডাকলো, কিন্তু সাব্বির সাড়া না দেওয়ায় ও চা নিয়ে সাব্বিরের রুমের দিকে যাচ্ছিল। এমন সময় আবিরের মা বলল, আমাকে দাও, আমি চাটা সাব্বিরের রুমে দিয়ে আসি। রুমি বুঝতে পারলো না সাব্বির কেন ওকে এড়িয়ে চলছে। রুমি আমাকে বলল, আপু জানেন, এই পৃথিবীতে আসলে মুখোশধারী মানুষদের চেনা খুব মুশকিল, কারণ এরা গিরগিটির মতো প্রতি মুহূর্তে রং বদলায়। আপু, প্রতিবার পিরিয়ডের পর আমার শাশুড়ি আমাকে বাজা মেয়ে বলে গালিগালাজ করে। আমি তো এত বিরক্ত হয়ে সেদিন প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। তবে আমার একটু ভালো লাগছে, কারণ আমার শাশুড়ি ভীষণ ভয়ঙ্কর মানুষ। ঝড়ের আগে যেমন প্রকৃতিতে গুমোট পরিবেশের সৃষ্টি হয়, তেমনি রুমি শ্বশুর বাড়ির পরিবেশটা থমথমে হয়ে আছে। সবাই রুমিকে এড়িয়ে চলছে। রুমি সেদিন ডিনারের পর রুমে এসে দেখে আবির ঘর অন্ধকার করে বারান্দায় বসে আছে। তখন রাত 11টা বাজে। রুমি ওর সাথে কোনো কথা না বলে বিছানায় শুয়ে পড়ে। ফোনে মেসেজ পাঠিয়ে রুম্মান ঠিক মতো বাড়ি পৌঁছেছে কিনা সেই খবরটা নেয়। হঠাৎ নজরে আসে জারার ভাই রায়হান ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। রুমি অ্যাকসেপ্ট করে। তারপর ওনার সাথে টুকটাক কথা বলে। কথা প্রসঙ্গে জানতে পারে ওনার ওয়াইফের সাথে ওনার ডিভোর্স হয়ে গেছে। তখন রুমি ওনাকে জিজ্ঞাসা করে, ভাই আপনার কোনো পরিচিত উকিল আছে? রায়হান বলল, আছে। আপনার কেন দরকার? রুমি বলে, আমি আপনাকে সময় মতো জানাবো। গুমোট দমবন্ধ পরিবেশে রুমির জীবনের সময়গুলো পার হয়ে যায়। খাঁচাবন্দি পাখির মতো মুক্তির উপায় খুঁজে বেড়ায়। কারণ মাকে যদি বলে ও ডিভোর্স দিবে, আবিরকে মা প্রচণ্ড ধাক্কা খাবে এবং সেটা শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আবার মাকে যদি ওর সাথে ঘটনাগুলো বলে দিত, সেখানেও বিবেকের দংশনে দুমড়ে মুচড়ে যেত। রুমি পড়ে গেছে উভয় সংকটে। মাঝে মাঝে রায়হানের সাথে মেসেঞ্জারে রুমির কথা হয়, তবুও মুক্তির পথ খুঁজে বেড়ায়। ওদের যে নোংরা চেহারা রুমি দেখেছে, এরপর ওদের সাথে থাকা ঠিক না। যদিও রুমির উপর অত্যাচারের মাত্রাটা একটু কমে আসে, তবে প্রয়োজন ছাড়া রুমির সাথে কেউ কথা বলে না। এদিকে একদিন রাতে রুমির মা ফোন দিয়ে রুমিকে বলে, তুই কি এর মাঝে ডাক্তারের কাছে গিয়েছিলি? রুমি বলে, না তো, আমার তো কোনো সমস্যা হয়নি যে ডাক্তারের কাছে যেতে হবে। কেন হঠাৎ এই প্রশ্ন করলে? রুমির মা বলে, তোর চাচার সাথে আবিরের আব্বার ফোনে কথা হয়েছে। উনি জানিয়েছেন ডাক্তার নাকি বলেছে তোর নাকি বাচ্চা হবে না, তোকে বউ করে এনে ওনারা বড্ড ভুল করেছেন। এর থেকে
থেকে 19 বা 20 বছরের অল্প বয়সী মেয়ে আনলে এতদিনে ওনারা নাতির মুখ দেখতে পারতেন। তোর ওপর ওনারা অত্যাচার করছেন না তো? দেখো মা, কোনো কিছু গোপন করিস দেখ মা, কোনো কিছু গোপন করিস না। আমার মনে হয় নিজ হাতে তোর জীবনটা নষ্ট করে দিলাম। রুমি বলে, আমার কপালে যা লেখা আছে তাই হবে। তুমি শুধু শুধু নিজেকে দোষারোপ করছো। আমার শাশুড়ি মাঝে মাঝে একটু সমস্যা করছে, তবে কোনো সমস্যা হলে আমি তোমাকে জানাবো। তবে তুমি এসব নিয়ে বেশি চিন্তা করো না, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। নিজের শরীরের দিকে খেয়াল রেখো। মায়ের সাথে কথা বলে রুমি ফোনটা রেখে দেয়। এরপর রাহিনের সাথে দেখা করার জন্য মেসেজ পাঠায়। পরদিন আমি দুপুর 12টার দিকে আমার শাশুড়িকে জানিয়ে চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে বাসা থেকে বের হই। তারপর আমরা দুজনে বসুন্ধরা মার্কেটে দেখা করি। লয়ার তো অনেক আছে, তবে আমি একজন মহিলা লয়ার খুঁজছিলাম যার কাছে সহজভাবে আমার কথাগুলো বলতে পারি। রায়হান ভাই আমাকে বলে, চিন্তা করবেন না, আমি শীঘ্রই আপনাকে একজন ভালো উকিলের খোঁজ দেব। এরপর সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসি। তখন আমার শাশুড়ি দরজা খুলে দেয়। উনি নিজে আমাকে কিছু বলে নাই, তবে আবিরকে দিয়ে আমাকে চরমভাবে অপমান করে। কারণ আবিরের মা আবিরের আমার তখন অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। এক বাসায় থেকে ওর সাথে আমার কথা হয় না। ও আর আমি এক এক ঘরে আলাদা বিছানায় শুই। ও সোফায় ঘুমায়, আমি ঘুমাই খাটে। আমি আবিরকে বলেছি, খাট যেহেতু আমার বাবার বাড়ি থেকে দিয়েছে, আমি খাটেই ঘুমাবো। যাই হোক, ও আমাকে অপমান করার সুযোগ হাতছাড়া করলো না। আবির আমাকে বলে, তোমার নাগরের সাথে চলে গেলেই তো পারতে, আবার আমার কাছে ফিরে আসলি কেন? আমি বললাম, কি আজে বাজে কথা বলছো, আমি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। হ্যাঁ, আবির বলে, আমাকে কচি খোকা পাওনি, যা বলবি তাই বিশ্বাস করব। নিজেকে বেশি চালাক ভাবো তাই না? বসুন্ধরা মার্কেটে কার সাথে সময় কাটালে? আমি বললাম, চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ওনার সাথে আমার দেখা হয়, তাই ওখানে একটু বসে কথা বলছিলাম। আর আবির বলে, আবার সব জানা আছে, ডেট ঠিক করে ডেটিংয়ে গিয়েছ, চরিত্রহীন মেয়ে কোথাকার। এমন সময় শাশুড়ি ফোঁস করে বলে, আমি এরকমটা হবে আজ করেছিলাম, এই জন্য সাবিরকে নিষেধ করেছি যেন ওর সাথে কথা না বলে। আমি আমার শাশুড়িকে বলি, আপনারা যেমন নোংরা মানুষ, তেমনি আপনাদের মন নোংরা। আমার কথা শুনে শ্বশুর তেড়ে এসে বলে, তার নোংরা মানুষের সাথে এখনো পড়ে আছো কেন? কে থাকতে বলেছে তোমাকে? আমি যে রাতটা কোনো রকমে পার করি, আর এটাও বুঝে নেই ওর আমার মোবাইল চেক করে। যাই হোক, মোবাইলের পাসওয়ার্ড চেঞ্জ করলাম। রায়হান ভাই ওই রাতে আমাকে আপনার বাসার ঠিকানাটা দিয়ে দেয়। আমি আসার আগে আবিরের মেডিকেল রিপোর্টের ছবি তুলে আনতে চেয়েছিলাম, কিন্তু আবির চলে আসার কারণে সম্ভব হয়নি। পরদিন থেকে বাসা থেকে বের হয়ে আপনার বাসায় চলে আসি। 6 মাস আগে যেদিন আপনার বাসায় এসেছিলাম সেদিনকার কথা। তারপর এখান থেকে বাসায় চলে যাই। আমি আর একটা কারণে বাসা থেকে চলে যাই, কারণ আমার মনে হয়েছে ওরা যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। তারপর আমার মাকে বলবে আমি আত্মহত্যা করেছি। আমি বললাম, তোমার এরকম মনে হবার কারণ কি? রুমি বলল, আপু একবার তো আমার শ্বশুর আমার চাচাকে বলল ডাক্তার বলেছে আমার বাচ্চা হবে না। আর এটাও যেমন মিথ্যা কথা ছিল, তেমনি আমার আর এক চাচার কাছে বলেছে আমি নাকি মানসিক প্রতিবন্ধী, যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতে পারি। সেই চাচার সাথে উনি বাইরে দেখা করে এই কথাগুলো বলেছে। আমি বললাম, তখনই আমাকে তোমার ডিটেলস বলা উচিত ছিল। রুমি বলল, আপু আপনি বলেছিলেন ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে। আমি বললাম, আমি তো তোমার জীবনের এই ঘটনাগুলোর কথা জানতাম না। তোমার এত দেরি না করে আরও আগে এসে ফাইল রেডি করা উচিত ছিল। রুমি বলল, আসতে চেয়েছিলাম, আম্মুর জন্য আসতে পারিনি। তার এক কথায় একটু মানিয়ে নিলেই পারতি। আর আবিরকে চিকিৎসা করালে ও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারতো। আম্মুকে বোঝাতে পারছিলাম না যে ওরা মানুষ হিসেবে খুব জঘন্য প্রকৃতির। আম্মুর কথা হচ্ছে, ওদের ছেলে যদি এতই সমস্যা থাকে তাহলে বিয়ে দেওয়ার তো কোনো দরকার ছিল না। যে ছেলের বিয়ে দিয়ে কেন এই ঝামেলায় ওরা নিজেদের জড়াবে? আর আম্মুর একটা মাইল্ড অ্যাটাক হয়। আম্মুকে নিয়ে কিছুদিন ব্যস্ত ছিলাম, এই দিকটায় মাথা ঘামাতে পারিনি। আসলে আমার শাশুড়ি তার এই ছেলেকে বিয়ে দিয়ে প্রমাণ করাতে চেয়েছিলেন ওনার ছেলে সুস্থ স্বাভাবিক, উনি সন্তান স্নেহে এক ক্রেজি মহিলা। ভয়ঙ্কর। আমি বললাম, তুমি আর
আরো আগে এসে মামলা করলে এতদিনে সবকিছু সুরাহা হতো। আর এদেরও শাস্তি পাওয়া দরকার। রুমি বলল, আমাদের আত্মীয়স্বজন বলল, আমি ডিভোর্স দিয়ে দিলে দেনমোহর থেকে শুরু করে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমরা মধ্যবিত্ত মানুষ, এখনো আমার বিয়ের দেনাগুলো রয়ে গেছে। আমি যদি আমার গয়না আর দেনমোহরের টাকাগুলো পাই, ওগুলো দিয়ে ঋণগুলো শোধ করে দেব। আর না পেলে আম্মু আর অসুস্থ হয়ে পড়বে। আমার জীবনের যা ক্ষতি হয়ে গেল তা তো আর কোনোভাবে পূরণ হবার নয়। আমি বললাম, এটা তো ভুল ধারণা। তুমি ভিকটিম। অবশ্যই তুমি আইনের আশ্রয় নিতে পারতে। রুমি বলল, আমি চলে আসার পরে আমার শ্বশুর শাশুড়ি সবার কাছে বলে বেড়াতো আমার পরকীয়া ছিল, তাই তার হাত ধরে পালিয়েছি। আমার এই খবর পেয়ে আমার ভাইও চলে আসে। আমার চাচা ভাইয়া থেকে শুরু করে আত্মীয় স্বজনের প্রতিবাদে ওরা একটু নিজেদের সামনে নেয়। কিন্তু ১ সপ্তাহ আগে আমার নামে অভিযোগ দায়ের করে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়।